ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন নির্বাচনী সমীকরণ। বিএনপির ৩ দশকের রাজনৈতিক মিত্র জামাত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, আমরা দেখছি যতই সময় গড়াচ্ছে ততই জমতে শুরু করেছে ভোট এবং জোটের খেলা। কি বলছেন বিএনপি এবং জামাতের নেতারা? যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সবচেয়ে উৎসবমুখর দিনটি কিন্তু ভোটের দিন। এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় এখন পর্যন্ত কিন্তু 12টি নির্বাচন হয়েছে। তবে সেই 12টি নির্বাচনের মধ্যে 91 থেকে 2008 পর্যন্ত এই নির্বাচনগুলো ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেই নির্বাচনগুলোই কিন্তু দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং সেই ধারাবাহিকতায় বলতে হয় যে এবারও কিন্তু রাজনীতির পালে সেই ভোটের দক্ষিণে হাওয়া লেগেছে, এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ঘর গোছানোর পাশাপাশি তারা মাঠ গোছানোর কাজেও কিন্তু ব্যস্ত হয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় তারা ছোট যে ধর্মভিত্তিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে তারা যোগাযোগ করছেন, এবং দেখা যাচ্ছে যে কেউ যোগাযোগ করার পর অপরপক্ষ সেই দলের সাথে যোগাযোগ করছেন। যেমনটি আমার স্টোরিতেই ছিল যে চরমনাইয়ের পীরের সাথে কিন্তু 21 জানুয়ারি কিন্তু সাক্ষাৎ করেন জামায়াত আমির, এবং বরিশালে জামাতের একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানের পর থেকে তিনি তার সাথে সাক্ষাৎ করেন। এবং এরপরে দেখলাম আমরা 27 জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও সাক্ষাৎ করলেন। এর আগেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল খেলাফত মজলিসের বিষয়ে। তো এই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যেমনটি বলছেন যে তারা সৌজন্য সাক্ষাৎ করছেন, কিন্তু আদতে এটা সৌজন্য সাক্ষাৎ বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না তারও একটি ব্যাখ্যা আপনাকে দিতে পারি। সেটি হচ্ছে যে পারস্পরিক আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনার পরবর্তীতে আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু 10 দফার একটি ঘোষণাও দিয়েছেন, একটি যুগপৎ ঘোষণা। এই যুগপৎ ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু একটা মেটাফরিক সিগন্যাল জনগণের পক্ষে আসে যে আসলেই তাদের মধ্যে একটি সমঝোতার পথরেখা তৈরি হয়েছে। তো এই পথরেখা সামনের দিনগুলোতে কতটুকু কোন পর্যায়ে যাবে তা এখনও সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে তারা যে একটা চেষ্টা করছেন এটা নিঃসন্দেহে বলা যায়। মিজান, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবার প্রধান প্রতিপক্ষ হিসেবে ভোটের রাজনীতিতে আবির্ভূত হবার চেষ্টা করছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে বিএনপি এবং জামায়াতের যে সখ্যতা, সেই সখ্যতার যাত্রা শুরুটা কিন্তু 1991 সাল থেকে, যখন বিএনপির আসন সংকট ছিল সরকার গঠনের ক্ষেত্রে। সেক্ষেত্রে জামাত তখন নিঃশর্ত সমর্থন প্রদান করে, এবং সেই নিঃশর্ত সমর্থনের পর থেকেই বিএনপি এবং জামাতের মধ্যে যে সখ্যতা তৈরি হয়, সেই সখ্যতা মধ্যবর্তী পর্যায়ে এসে যখন বিএনপি ক্ষমতায়, বিশেষ করে 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে নামে, তখন একটু ভাটা পড়ে। পরবর্তীতে আবার কিন্তু 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই ভাটা কাটিয়ে উঠে আবার সেই সখ্যতার বলয় তৈরি হয়, এবং বিগত 15 বছরে কিন্তু সেই সখ্যতা আরও গাঢ় হয়েছে, কারণ আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে তারা একসাথে রাজনীতিতে ছিলেন। এবং সেই কারণে এবারই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করাবার চেষ্টা করছে, এবং তারা বলছে যে তারা 300 আসনেই প্রার্থী দেবে। এবং এর দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে যে ভোটের মাঠে আসলে চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী মিত্র বলে কোনো কিছু নেই। রাজনৈতিক প্রয়োজনে যে যাকে বেছে নেয় সেটা হচ্ছে ভোটের প্রয়োজনে নিতে হয়। এই জায়গায় আপনি বললেন যে 300 আসনে জামাত নির্বাচন করবে বলে জানিয়েছে। প্রথমবার এই ধরনের সিদ্ধান্ত কিভাবে দেখছেন রাজনীতিবিদরা? জামাতের মতো একটি দল 300 আসনের প্রার্থী দেওয়ার সক্ষমতা কতটুকু আছে সেই বিষয়টি হয়তো রাজনৈতিক বিশ্লেষকরা ভালো বলতে পারবেন। তবে পার্থপক্ষে এই ধরনের প্রস্তুতি কিন্তু এই দলটির আগে ছিল না, এবং অতীতেও যে রাজনীতি তারা করেছে এবং যেই ভোটের তারা অংশগ্রহণ করছে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপকতা ছিল না। তবে এবার তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বিশেষ করে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি যেমনটি জানিয়েছেন যে এবার তারা ছোট দলগুলোকে যেমন সঙ্গে নিতে পারেন, ঠিক তেমনিভাবে দেশের সর্বজন শ্রদ্ধেয় যে বরেণ্য ব্যক্তিত্ব রয়েছে তাদেরকেও তারা আসন দিতে চান, এবং তাদেরকেও তারা নিয়ে বৃহৎ পরিসরে তারা রাজনীতির মাঠে আবির্ভূত হতে চান। এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের অনেকগুলো ইফস অ্যান্ড বাটস রয়েছে, যেগুলো আসলে সময়ের সাথে সাথে হয়তো আমরা দেখতে পাবো। আর মিজান, এই যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে তো বিএনপির সময়সীমা আমরা জানি, জামাত কি বলছে এ নিয়ে? বিএনপির ক্ষেত্রে বিএনপি তো 5 আগস্ট নির্বাচন চায়, পাশাপাশি তারা জুলাই আগস্ট দুটো মাসকেই বলেছে, এবং এর কারণটা হচ্ছে তারা এটাকে একটা ঐতিহাসিক দিন হিসেবে চিরস্মরণীয় করে রাখার জন্য কিন্তু তারা এটা অন্তর্বর্তী সরকারের প্রতি একটা পরোক্ষভাবে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতোই তারা এই দিনটিকে ঠিক করেছে, যেটি রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছে। পাশাপাশি বিএনপির আরেকটি যুক্তি হচ্ছে, যেহেতু আমরা দেখেছি সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অন্তর্বর্তী সরকার 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছে, তাহলে কেন অন্তর্বর্তী সরকার পারবে না? এটা হচ্ছে বিএনপির দাবি। তবে জামায়াতের ক্ষেত্রে যে বিষয়টা, জামাত এখনও বলতে চাচ্ছে যে কিছু সুনির্দিষ্ট সংস্কারের আগে নির্বাচনটি দেওয়া উচিত নয়, যাতে আরেকবার কেউ স্বৈরশাসক হয়ে না উঠতে পারে। তো এই ক্ষেত্রেই হচ্ছে এই দুই দলের একটু দূরত্ব রয়েছে নির্বাচন কবে হবে সেই বিষয় নিয়ে। মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।